বন্ধুরা, তোমাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প সোনার ঘর। তো চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। মা, আমরা কখন মুন্নি মাসির বাড়িতে যাব বলো তো? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু তোমার তো দেখছি মাসির বাড়িতে যাওয়ার কোনো নামই নেই। টুকি মা, তুই একটু ধৈর্য ধর, তোর বাবা কাজ থেকে ফিরে আসুক, তারপর আমরা তোর মাসির বাড়িতে যাব। বাবা কখন আসবে? হ্যাঁ, আর বাবা এত দেরি বা করছে কেন? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। এসব কথা বলতে বলতে টোনা কাজ থেকে বাড়িতে ফিরে, আর টোনা টুকিকে বলতে থাকে, টুনি, কি হয়েছে আমার টুকি মায়ের? টোনা, আর বলো না, টুকি তো মুন্নির বাড়িতে যাওয়ার জন্য জেদ করছে, কিন্তু তুমি কাজ থেকে ফিরছো না বলে টুকি কোথাও যেতে পারছে না। ও আচ্ছা, এই ব্যাপার। মা টুকি, তুই চিন্তা করিস না, এখন তো আমি এসে গেছি। এখন তুই তোর মাকে নিয়ে তোর মাসির বাড়িতে যা, আমি তোকে বারণ করব না। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাকে কিচ্ছু বলবে না? কি মজা, কি মজা! আমি মাসির বাড়ি যাব। মা, চলো চলো, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। চলো মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। এরপর টুনি টুকিকে নিয়ে মুন্নির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর বেশ কিছুক্ষণ যাওয়ার পর টুকি মুন্নির বাড়িতে পৌঁছে যায়। মা, এটাই কি মুন্নি মাসির বাড়ি? হ্যাঁ রে মা, এটাই তোর মুন্নি মাসির বাড়ি। ও আচ্ছা, দাঁড়াও, আমি মাসিকে ডাকছি। মুন্নি মাসি, মুন্নি মাসি, তুমি কোথায়? দেখো, তোমার বাড়িতে কে এসেছে। এ কি টুনি দিদি, তোরা? আর টুকি তো দেখি অনেক বড় হয়ে গেছে। তোরা যে আমার বাড়িতে আসবি তা তো বলিসনি। মুন্নি, তুই কিছু মনে করিস না, আসলে তোর বাড়িতে আসার কোনো পরিকল্পনা ছিল না। টুকি হঠাৎ করে জেদ করছিল তোর বাড়িতে আসার জন্য, তাই টুকিকে নিয়ে চলে এলাম। এসেছিস, ভালোই করেছিস। আমি তো সারাদিন একাই থাকি, কেউ আমার বাড়িতে বেড়াতেও আসে না। তোরা এসেছিস, আমার খুব ভালো লাগছে। আয়, তোরা ঘরে আয়। কতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছিস? ঘরে এসে তোরা একটু বিশ্রাম নিয়ে নে। এরপর টুনি ও টুকি ঘরে গিয়ে বিশ্রাম করতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি, কয়েকদিন তো হয়ে গেল, এবার যে আমাদের বাড়িতে ফিরতে হবে রে। কি বলছিস তোরা? বাড়িতে ফিরে যাবি? আর কটা দিন এখানে থাকলে হয় না? না রে বোন, আর থাকতে পারবো না। টোনা বাড়িতে একাই আছে, কে জানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। তাই আমি ঠিক করেছি আমরা আজকেই বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এরপর টুনি ও টুকি মুন্নিকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর যাওয়ার সময় টুকির চোখ যায় একটা সোনার ঘরের দিকে। মা, ওই দেখো, কি সুন্দর একটা ঘর, সোনার মতো চকচক করছে। এমন সুন্দর ঘর তো এর আগে আমি কখনো দেখিনি। মারে, ওটা তো মনে হচ্ছে সত্যি সত্যি একটা সোনার ঘর। সত্যি? ওটা সোনার ঘর? আমি সোনার ঘরে প্রথম দেখলাম মা। সোনার ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। মা, চলো না, আমরা ওই সোনার ঘরে প্রবেশ করি। না রে মা, ওই সোনার ঘরে প্রবেশ করার দরকার নেই। কে জানে ওটা কার না কার ঘর। অন্যের ঘরে প্রবেশ করতে নেই, বুঝেছিস? চল, আমরা বরং বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা বাড়িতেই চলে যাই। এরপর টুনি ও টুকি বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুকি বনে যায় খেলা করতে। তখন টুকির সাথে কনকের দেখা হয়। আরে টুকি, তুই তুই তো বাড়িতে ছিলি না, কোথায় গিয়েছিলি রে? কানক, আমি মুন্নি মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কালকে বাড়িতে এসেছি। তুই জানিস, আমি মাসির বাড়িতে গিয়ে অনেক মজা করেছি। আর মাসির বাড়ি থেকে ফেরার পথে আমি একটা সোনার ঘরও দেখেছি। কি, তুই সোনার ঘর দেখেছিস? তারপর হয় নাকি? আমি তো কখনো শুনিনি। হ্যাঁ কানক, আমি সত্যি বলছি, আমি সোনার ঘর দেখেছি।
কি তুই কি সোনার ঘর দেখেছে? কথাটা এক্ষুনি বাবাকে বলতে হবে, না জানি ওই সোনার ঘরে কত কি আছে। কি রে কনক, তুই চুপ করে আছিস কেন? না মানে ওই সোনার ঘর কোথায় আছে আমাকে বলতো, আমি ওই সোনার ঘরটা দেখতে চাই। এরপর টুকি কনককে সোনার ঘরের সন্ধান দিয়ে দেয়। আর কনক বলতে থাকে, তোকে অনেক ধন্যবাদ টুকি, আমাকে সোনার ঘরের কথা বলে দেওয়ার জন্য। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসি রে টুকি। এ কথা বলে কনক সেখান থেকে চলে যায়। আর বাড়িতে গিয়ে কনক তার বাবা কালুকে সব কথা খুলে বলে। আর সব শুনে কালু কাক বলতে থাকে, বাবা কনক, তুই সত্যি বলছিস তো? তুই সোনার ঘরের সন্ধান নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। তাহলে তো এক্ষুনি ওই সোনার ঘরের সন্ধানে যেতে হয়। মনে হচ্ছে এবার আমরা ধনী পাখি হয়ে যাব। আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাবা কনক, তুই ঘরে থাক, আমি সোনার ঘর খুঁজতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর কালু কাক সোনার ঘরের খোঁজে বেরিয়ে পড়ে। আর এদিকে ওদিকে সোনার ঘর খুঁজতে থাকে। তখন হঠাৎ কালু কাক সোনার ঘর দেখতে পায়। আর মনে মনে বলতে থাকে, ওই তো সোনার ঘর দেখা যাচ্ছে। হা, 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 হা। আমি সোনার ঘর পেয়ে গেছি। আমার তো বেশ আনন্দ হচ্ছে। যাই, সোনার ঘরে প্রবেশ করি। সোনার ঘর মনে হচ্ছে সোনা দিয়ে ভর্তি আছে। এই ঘরে সব সোনা দানা আমার হবে। এসব কথা বলে কালু কাক সোনার ঘরে প্রবেশ করে। আর কালু কাক যেই না সোনার ঘরে প্রবেশ করে, ঠিক তখনই সোনার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কালু কাকার সোনার ঘর থেকে বেরিয়ে আসে না। কি ব্যাপার, বাবা এখনো বাড়িতে ফিরে আসছে না কেন? বাবার আবার কোনো বিপদ হলো না তো? না, এসব না ভেবে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, বাবা নিশ্চয়ই ফিরে আসবে। এভাবেই রাত হয়ে আসে, কিন্তু কালু কাক বাড়িতে আর ফেরে না। তা দেখে কনক অনেক চিন্তা করতে থাকে। আর দেখতে দেখতে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না, তার মানে বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি টুনি মাসির কাছে যেতে হবে। বাবা কনক, তুই এত সকালে এখানে কেন? টুনি মাসি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে সাহায্য করো, দয়া করে সাহায্য করো। কি হয়েছে কনক, আমাকে সব খুলে বল দেখি। আসলে মাসি, বাবা কাল থেকে বাড়িতে ফেরেনি। বাবার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। সে কি কথা, কালু দাদা কাল থেকে বাড়িতে নেই? কিন্তু কালু দাদা কোথায় গেছে তুই কি তা জানিস? আসলে বাবা সোনার ঘরের সন্ধানে গেছে, কিন্তু বাবা এখনো ফিরে আসেনি। কে জানে বাবা এখন কোন অবস্থায় আছে। বাবা কনক, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এরপর টুনি সাধু বাবার কাছে যায়। আর সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবা বলতে থাকে, মারে দাঁড়া, আমি দেখছি কালু কোথায় আছে। সাধু বাবা, আপনি কিছু দেখতে পেলেন? হ্যাঁ রে মা, আমি দেখেছি। ওই কালুর অনেক লোভ হয়েছিল, তাই ও সোনার ঘরের কথা শুনে লোভ সামলাতে না পেরে সোনার ঘরের কাছে গিয়েছিল। আর ওই সোনার ঘর ছিল একটা অভিশপ্ত ঘর, তাই কালু সোনার ঘরে বন্দি হয়ে গেছে। তার মানে কালু দাদা সোনার ঘরে বন্দি হয়ে আছে? কালু দাদাকে সোনার ঘর থেকে মুক্ত করব কি করে সাধু বাবা? উপায় একটা আছে। ওই অভিশপ্ত সোনার ঘরে তুই যদি মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে পারিস, তবেই ওই ঘর অভিশাপ মুক্ত হবে আর কালুকেও মুক্ত করতে পারবি। দাঁড়া, আমি তোকে মন্ত্রপুত জল দিচ্ছি। এই নে মা, মন্ত্রপুত জল। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এবার আমি আসি। এরপর টুনি মন্ত্রপুত জল নিয়ে সোনার ঘরের কাছে যায়। আর সেই জল সোনার ঘরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ঘরটা অভিশাপ মুক্ত হয়। আর কালু কাক সেই ঘর থেকে বেরিয়ে আসে।
টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে এই সোনার ঘর থেকে মুক্ত করার জন্য। আমার লোভের কারণে আজ আমি এত বড় বিপদে পড়েছিলাম। আমি আর কখনো লোভ করব না। কালু দাদা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। চলো এখন বাড়িতে যাওয়া যাক, কনক তোমার জন্য অপেক্ষা করছে। এরপর টুনি ও কালু কাক বাড়িতে ফিরে যায় আর কনক তার বাবাকে পেয়ে অনেক খুশি হয় আর সুখে দিন কাটাতে শুরু করে। দুধ দোয়ানো শেষ, এবার এগুলো বাজারে নিয়ে যেতে হবে। এখনো কত কাজ পড়ে আছে। গাভীকে খাবার দিতে হবে, কাপড় ধুতে হবে, রান্না করতে হবে। একা হাতে সব কাজ করতে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর ওদিকে টোনা, ও সারাক্ষণ শুধু শুয়ে বসে ধনী হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে। এই যে তুমি এখানে বসে আছো আর আমি একা হাতে রাজ্যের কাজ করে মরছি, সংসারের কাজ করে আবার গাভীর দুধ নিয়ে বাজারে যেতে হয়। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, তবে আমাকে আর এত কষ্ট করতে হতো না। কি এমন কষ্ট করো তুমি? সামান্য তো কিছু কাজ করো। ওই তো বাজারে গিয়ে গাভীর দুধ বিক্রি করো আর সংসারের কাজ করো। এসব ছোটখাটো কাজ সবাই পারে, বড় কাজ কাকে বলে আমি তোমাকে দেখিয়ে দিব। বড় ব্যবসা করব আমি, বাড়ি গাড়ি সব হবে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই, বুঝেছো? তোমার মতো অলস পাখি কখনোই কোনো সফলতা বয়ে আনতে পারবে না। তো না, একটু গা নাড়িয়ে কাজকর্ম করো, বুঝলে? তোমার জন্য সৃষ্টিকর্তা উপর থেকে টাকার বৃষ্টি ঝরাবে না। এখন তো অন্তত একটু পরিশ্রমী হও। এই অভাবের সংসারে আমি শুধু একা খেটে মরছি। দুজনে একসঙ্গে পরিশ্রম করলে তো এত অভাব থাকবে না, তাই না? টুনি, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। এসব ছোট ছোট কাজ আমার জন্য নয়। ভাবছি লটারি কাটবো, লটারিতে লক্ষ লক্ষ টাকা জিতবো, বড় ব্যবসা করব। আমি এত কষ্ট করে একা হাতে রোজগার করি, আর তুমি সেই টাকা লটারি কেটে নষ্ট করো? আমি তোমাকে আর একটা টাকাও দিব না। গত মাসে তুমি লটারি কেটে অনেক টাকা নষ্ট করেছো। 2 টাকা রোজগার করে তোমার খুব অহংকার হয়েছে, তাই না টুনি? যে সামান্য ছোট কাজ করো তার আবার বড় বড় কথা। আমার সাথে তুমি সব সময় খারাপ আচরণ করো। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে এই টুনি এই অভাবের সংসারে কতটা খেটেছে, তখন বুঝবে। কাকুলি দিদি, কাকুলি দিদি, এই তো তুই এসেছিস। তা আজ আসতে তো দেরি হলো যে? একা হাতে সব কাজ করতে হয়, সংসারের সব কাজ শেষ করে তারপর দুধ নিয়ে আসতে হয়, তাই দেরি হয়ে গেল আর কি। কেন রে, টোনা তোকে সাহায্য করে না? আর সাহায্য, সে তো শুধু সারাদিন শুয়ে বসে ধনী হওয়ার স্বপ্ন দেখে, তারপর সারাক্ষণ আমার কাজকে ছোট করে, আমার সাথে ঝগড়া করে। অভাবের সংসার আমাদের, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমি আর কতদিন সামলাই বলো তো? বুঝতে পেরেছি, দে আমাকে 1 কিলো দুধ দে তো। এরপর টুনি কাকুলিকে 1 কিলো গাভীর দুধ দেয়। এভাবেই টুনি কিছু গাভীর দুধ বাজারে বিক্রি করে আর কিছু দুধ পাখিদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসে। টুনি একা হাতে ঘরে বাহিরে সমান তালে কাজ করত, কিন্তু টোনা তাকে একটুও সাহায্য করত না, বরং টুনির কাজকে ছোট করে তাকে কথা শোনাতো। টুনি, তোমার এতক্ষণে ফেরার সময় হলো? খিদের জ্বালায় পেট চোচো করছে, খেতে কে দিবে আমাকে? হ্যাঁ, রান্না তো করা আছে, একটু তো খাবারটা বেড়ে নিয়েও খেতে পারো নাকি? একা হাতে সমস্ত কাজ করি, আর কোন দিকে আমি যাব বলো তো? এখন আমার অনেক কাজ আছে, কাপড় ধুতে হবে আমাকে। এসেছে আমাকে কাজ দেখাতে। করো তো দুধ বিক্রির মতো ছোট কাজ, আর এখন এমন ভাব করছো যেন চাকরি করো। শোনো টোনা, কোনো কাজই ছোট নয়। আর তুমি যে আমার কাজ নিয়ে এত বড় বড় কথা বলছো, তুমি নিজে কি করো? হ্যাঁ, সারা দিন শুধু অলসতা করে দিন কাটাও। আর তুমি কি করে বুঝবে আমি কত কাজ করি? এই অভাবের সংসারে পরিশ্রম করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি, সেদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। কি এমন কাজ করো? হ্যাঁ, এসব কাজ সবাই পারে, এগুলো তেমন কোনো কঠিন কাজ নয়। ও তাই নাকি? তবে আজ থেকে তোমার সংসারের কাজ তুমিই করো। আমি চললাম, আমি থাকবো না, আমি থাকবো না আর এই সংসারে। এই বলে টুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। ইস, ভেবেছে বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি ভয় পেয়ে যাব, সেই তো আবার আমার কাছেই ফিরতে হবে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু টুনি আর বাড়ি ফিরে আসে না। টুনি তো এখনো ফিরলো না, মনে হচ্ছে নিজেকেই খাবার বেড়ে খেতে হবে। এরপর টোনা প্লেটে খাবার বেড়ে নেয় আর তা খেতে শুরু করে। খাবার খেয়ে এখন খুব ভালো লাগছে। এবারে এটো থালা বাসনগুলো কি করি? কি আর করব, এই বাসনগুলো এখন মাজতে হবে। এরপর টোনা সব এঁটো থালা বাসন মাজতে শুরু করে। তারপর টোনা ময়লা কাপড় পুকুর ধারে গিয়ে পরিষ্কার করে। এ কি, উঠানটা কি নোংরা হয়ে আছে! টুনি থাকলে পরিষ্কার থাকতো। যাই, উঠানটা একটু ঝাড়ু দেই। আম্মা! মালিক, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। এখন আবার গাভীকে খাবারও দিতে হবে? আচ্ছা দাঁড়া, তোকে খাবার দিচ্ছি। এ কি, গাভীর জন্য তো কোনো খাবার নেই। এবার জঙ্গলে গিয়ে ঘাস কেটে আনতে হবে। তারপর টোনা জঙ্গলে যায় আর জঙ্গলে গাভীর জন্য ঘাস কাটতে শুরু করে। এই রোদে ঘাস কাটা অনেক কষ্টের। সত্যি টুনি অনেক কষ্ট করে কাজ করে। টুনি তো এখনো বাড়ি ফিরছে না। ইস, কি মশা! টুনি থাকলে আমাকে একটুও কষ্ট করতে হয় না। ও সব কাজ করে দেয়। টুনি মশা তাড়ানোর জন্য ধূপ দিত, কিন্তু আমি তো তা খুঁজেই পাচ্ছি না। যা বাবা, কারেন্টও চলে গেল। হারিকেনটা যে আবার কোথায়? টুনি, তুমি কোথায়? বাড়িতে ফিরে এসো টুনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। টুনি, ফিরে এসো। এরপর টোনা হারিকেন খুঁজে বের করে আর হারিকেন হাতে নিয়ে টুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সুখী দিদি, সুখী দিদি, বাড়িতে আছো গো? আরে টোনা, তুমি তা এই রাতের বেলা এখানে কি মনে করে? টুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তুমি কি টুনিকে কোথাও দেখেছো? না তো, আমি তো কোথাও দেখিনি। টুনি বড্ড সংসারী মেয়ে, কত পরিশ্রম করে। আর তুমি তো সব সময় টুনিকে ছোট করে কথা বলো, তাই হয়তো সে রাগ করে চলে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি দিদি। এতদিন আমি টুনির মূল্যটা বুঝতে পারিনি। আজ সারাদিন যখন ও নেই, তখন বুঝলাম টুনিকে ছাড়া আমি এক পাও চলতে পারবো না। একবার টুনিকে ফিরে পাই, আমি ওকে রানীর মতো করে রাখবো। এই বলে টোনা সেখান থেকে চলে যায় আর পথে পথে টুনিকে খুঁজতে থাকে। এই যে তোতা দাদা, দাঁড়াও। বলছি, তুমি কি আমার টুনিকে দেখেছো? হ্যাঁ, দেখলাম তো, পূর্বের পুকুর ধারে একা একা বসে আছে। এই শুনে টোনা পুকুর পাড়ে যায় আর দেখে টুনি সেখানে মন খারাপ করে বসে আছে। টুনি, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় না খুঁজেছি। টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝেছি কোনো কাজই ছোট নয়। তুমি ঘরে বাইরে অনেক কাজ করো, আর আমি না বুঝে তোমাকে কত কথা শুনিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি টুনি, আজ থেকে আমি আর অলসতা করব না। দুজনে মিলেমিশে কাজ করব। আজ থেকে টুনির অভাবের সংসার সচ্ছল করার দায়িত্ব আমি নিলাম। শুধু তুমি একা কেন, সংসারের দায়িত্ব আমরা দুজনেই নিলাম। এরপর টুনি টোনার সাথে বাড়িতে চলে যায় আর টোনাও অলসতা দূর করে পরিশ্রমী হয়ে ওঠে। তো বন্ধুরা, দেখলে তো আমাদের কখনোই কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়। আমাদের সব কাজকেই সম্মান করা উচিত।